অক্টোবরে গঠিত হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থায়ী পে কমিশন, আসছে মহার্ঘ ভাতার ঘোষণা। বিবৃতিতে গ্রামীণ মিথ্যা বলেছে, ডক্টর ইউনূসের 7 প্রতিষ্ঠান কর ফাঁকি দিচ্ছে, দাবি এনবিআরের। একাত্তর জার্নালে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে তো দুজন যে স্টুডিওতে অতিথি আছেন তাদেরকে আমরা পরিচয় করিয়ে দিয়েছি। আরো একটু বলে রাখি যে আমাদের সাথে বারিধারা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন অপু উকিল, সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এবং শাহাদাত হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এলডিপি। আমরা তাদের কাছে যাব, তার আগে একটু কয়েকটি পত্রিকা যে কয়েকটি আমাদের হাতে এসেছে সেগুলো একটু দেখে নেই। দৈনিক ইত্তেফাক, জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা হচ্ছে না। এটি তো মনে হয় গতকালকেও আমরা খবর পেয়েছি, পুরনো খবর, কারণ বান কি মুনের আলোচনায় কাজ হচ্ছে না, বান কি মুনের কথায় কাজ হচ্ছে না, এই ধরনের কথাবার্তা আমরা এর আগেই শুনেছি। তো এটি মূলত আমরা দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাকে। এরপরে রয়েছে ভোরের কাগজ, বিদেশেও আলোচনায় রাজি সরকার। এটি আমার মনে হয় আরো আগের খবর, কারণ আমরা বেশ কয়েকদিন ধরে শুনছিলাম যে আলোচনা কি তাহলে ইংল্যান্ডে হচ্ছে নাকি আলোচনা অন্য কোথাও হতে যাচ্ছে নাকি ব্রিফিং এ বলেছেন এই কথাটি, এই জন্য এটা ভোরের কাগজ হয়তো করে আলোচনার জন্য সরকার সবসময় প্রস্তুত, দেশে বা বিদেশে কোথাও এই আলোচনায় অসুবিধা নেই। তবে পররাষ্ট্রমন্ত্রীর আরো কিছু বক্তব্য আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই, আলোচনায় সুযোগ হবে আমাদের। এবং আমরা যেটি স্পিকারের বক্তব্য নিয়ে কথা বলছিলাম সেই খবরটি দেখতে পাচ্ছি যে 24 জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। এরপরে রয়েছে জনকণ্ঠ, অনেক ফুলের ছবি দেখছি, বলদা গার্ডেনে ভাসে ফোটা নানা রঙের শাপলা, অর্কিড, ভাদ্রে ফোটা নানা রঙের শাপলা এবং অর্কিড, খুব সুন্দর ছবি। এবং 25 অক্টোবর থেকে 24 জানুয়ারির মধ্যে যে কোনো দিন নির্বাচন, যেটি নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম। এরপর রয়েছে প্রথম আলোর অনলাইন। একটু আরেকবার আমি জনকণ্ঠটি দেখতে চাই, একটা ছোট্ট খবর যেটি আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে হয়তো, আরেকবার দেখতে চাই একটু জনকণ্ঠটি। এই ডান দিকে রয়েছে, সরকারের সাফল্য তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা চান জয়। সজীব জয় প্রধানমন্ত্রীর ছেলে, তিনি আজকে একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তিনি এই আহ্বানটি জানিয়েছেন গণমাধ্যমের প্রতি যে তিনি সাহায্য চান, সহযোগিতা চান গণমাধ্যমের সরকারের সাফল্য তুলে ধরার জন্য। এরপরে রয়েছে প্রথম আলো, সেই অনলাইন সংস্করণ বলছে, পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাকালে সাংসদ পুত্র গুলিবিদ্ধ। বগুড়া সংরক্ষিত আসনের সাংসদ খাদিজা খাতুনের ছেলে ইমন মাতাল অবস্থায় পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এবং স্বর্গে যেতে বাধা নেই নাস্তিকদের পোপ, এটি বেশ গুরুত্বপূর্ণ খবর বটে। হ্যাঁ, পোপ এটি বলেছেন। বান্ধবীর আত্মহত্যার পথই বেছে নিল, এটি অন্য কোনো খবর, খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই মুহূর্তে আলোচনার জন্য, গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। 3 দিন পর চমক দেখতে পাবেন, সজীব জয়ের যে প্রেস কনফারেন্স বলছি সেই প্রেস কনফারেন্সের একটি অংশ তুলে ধরা হয়েছে। আগামী সপ্তাহে হলমার্ক কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন, বিদেশিদের দিনে হাসল জুনায়েদের ব্যাগ। যাই হোক, এরপরে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, সেখানে বলছে অন্তর্বর্তী সরকারের ভাগ্যবান 10 মন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের বেশ কিছু স্পেকুলেশন আমরা দেখতে পেয়েছি, এর মধ্যে দেখতে পেয়েছি। তার মধ্যে একটি দেখতে পাচ্ছি যে আগামী অন্তর্বর্তী সরকারের যারা মন্ত্রী হতে যাচ্ছেন সেই 10 জন মন্ত্রীর নামও বাংলাদেশ প্রতিদিন ছাপিয়ে দিয়েছে। সুতরাং বান কি মুন ও জন কেরিকে চিঠি দিচ্ছেন খালেদা, এটিও একটি নতুন খবর। আমরা এই পর্যন্ত অন্যখানে এই খবরটি দেখিনি যে বান কি মুন এবং জন কেরিকে, মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বেগম খালেদা জিয়া তিনি চিঠি দিতে যাচ্ছেন, সেটি আমরা দেখিনি। এবার গ্রামীণ ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ নিচ্ছে সরকার। কিছু খবর রয়েছে, কর ফাঁকি দিয়েছে গ্রামীণের 7, আমি যেটি বুঝতে পারছি যে 7টি যে প্রতিষ্ঠান রয়েছে গ্রামীণ ব্যাংকের, সেই প্রতিষ্ঠানগুলো নিয়মিত কর দিচ্ছে না, সেরকম একটি খবরই দিয়েছে এনবিআর, এবং এনবিআর এর চেয়ারম্যানের বক্তব্যকেই তারা শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। তবে এই পুরো জিনিসটি নিয়ে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পাশে আরো একটি শিরোনাম দেখছি, এই পুরো জিনিসটি নিয়ে একটি বক্স আইটেম করেছে বাংলাদেশ প্রতিদিন। এরপরে রয়েছে ডেইলি স্টার অনলাইন সংস্করণ, ড্যাজল ইন 3 days সেজ জয়। আমরা যেটি একটু আগেও শুনলাম যে আগামী 3 দিনের মধ্যেই চমক দেখতে পাবেন, সেই চমক বা ড্যাজল সেটা কি সেটি অবশ্য জানি না এখনো। জয়েন্স আওয়ামী লীগ সিলেকশন ক্যাম্পেইন বাট রুলস আউট কন্টেস্টিং জেএস
পোলস, অর্থাৎ তিনি কোনো নির্বাচনে অংশ নেবেন না, কিন্তু তিনি আওয়ামী লীগের নির্বাচনী যে প্রচারণা তাতে মূল দায়িত্ব পালন করবেন, সেরকম একটি আভাস পাওয়া যাচ্ছে। নো প্রপোজাল অন পোলস টাইম, গভর্নমেন্ট চিফ মওদুদ। এটি তো কয়েকদিন ধরে একবার শুনছি যে নির্বাচনকালীন সরকার নিয়ে তারা রূপরেখা দেবে, একবার শুনছি দেবে না, এরকম কথা অনেকবারই শুনতে পাচ্ছি। তো দেখা যাক এরপরে কি হয়, এটি নিয়ে আমি নিশ্চয়ই আলোচনার একটা সুযোগ পাবো। আমরা আরেকটু পরে অন্যান্য পত্রিকা দেখি, একটু আলোচনায় ফিরতে চাই। আমার মনে হয় বেশ কয়েকটি পত্রিকার মধ্যে দেখে ফেলেছি। আমরা আমাদের স্টুডিওর, বারিধারা স্টুডিওর যে অতিথিরা রয়েছেন তাদের সাথে যুক্ত হতে চাই। আশা করছি তাদেরকে এই বড় পর্দায় আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। জি, অপু উকিল এবং শাহাদাত হোসেন সেলিম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমাদের আলোচনাটা শুনতে পেয়েছেন। শাহাদাত হোসেন সেলিমের কাছে যেতে চাই। জনাব সেলিম, একটি বিষয়, সেটি হলো আমরা যেমনটি গণমাধ্যমের খবরগুলোতে শুনতে পাচ্ছি যে 18 দলীয় জোটের যে অন্যান্য দলগুলো রয়েছে তারা আশা করছেন বিএনপি একটি নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে যাবে, সংসদে যাবে, অথবা রূপরেখাটি তারা কোনো না কোনোভাবে প্রকাশ করবে। সত্যি কি সেরকম আশাবাদ রয়েছে অন্যান্য সংগঠনগুলোর মধ্যে? আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে 18 দলের অন্তর্ভুক্ত অন্য দলের মধ্যে ধরনের কোনো আলাপ আলোচনা নেই, যেহেতু সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো আলোচনার প্রস্তাব কখনোই দেওয়া হয়নি এবং সরকার আদৌ আলোচনায় আগ্রহী নয়, এটা আমরা নিশ্চিত। সুতরাং আমরা মনে করি এই ধরনের কোনো রূপরেখা দেওয়াটা এটা একটা পণ্ডশ্রমের এবং সময় ক্ষেপণের বিষয়টি হবে। আসলে মূল সংকটটা তো সৃষ্টি করেছেন সরকার। সরকার যে সংকট সৃষ্টি করেছেন এটা সমাধানের দায়িত্বই কিন্তু সরকারকে নিতে হবে। দেখুন, একটি সংকট কিন্তু অন্যান্য অনেকগুলো সংকটকে ডেকে আনে এবং আপনারা যে সংকটে চোরাবালিতে আমরা আটকে পড়েছি সেখান থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েবে। আমরাই এতক্ষণ এখানে জনাব জাহিদ চৌধুরীর আলোচনা আমরা শুনেছি। আজকে মাননীয় স্পিকার জাতীয় সংসদে যেটা বলেছেন যে এটাই সংসদের শেষ অধিবেশন। যদি আপনার 24শে সেপ্টেম্বর পর্যন্ত সংসদের অধিবেশন শেষ হয় তাহলে সাংবিধানিকভাবে কিন্তু সংসদের আরেকটি অধিবেশন ডাকতে বাধ্য। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ আপনার জাতীয় সংসদের একটি অধিবেশন থেকে আরেকটি অধিবেশনের সর্বশেষ 60 দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। এই যে একটা এবং পরবর্তীকালে আপনি যদি বলেন যে নির্বাচন হয়ে যাওয়ার পরও তো যে দুটো সংসদ একসাথে বিদ্যমান, কোন সংসদটা 24শে জানুয়ারি পর্যন্ত যদি মেয়াদ থাকে, আসলে একটি হজবরলাটা একটি সংকটে চোরাবালির মধ্যে আমরা সবাই কিছুদিন আগে আমরা শুনলাম যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি বলেছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি। তো সেটি কি আসলে বিএনপির সিদ্ধান্ত ছিল না? দেখুন, সেটা হলো যে আপনার সরকারের মনোভাবের উপর অথবা বিভিন্নভাবে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে সেখানে আমরা মনে করি যে এখানে আমাদের সবসময় যে দাবিটা করেছি নির্বাচনকালীন একটি অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার। কারণ আমরা মনে করি বর্তমান প্রশাসন দিয়ে আপনার নিরপেক্ষ নির্বাচন আদৌ কোনো অবস্থা সম্ভব নয় এবং বর্তমান সরকারের যে আজ্ঞাবহ নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন দিয়ে কোনো অবস্থায় আমরা একটি সুষ্ঠু নির্বাচন চিন্তা বা কল্পনাই করতে পারি না। সুতরাং যদি একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই তাহলে অবশ্যই এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় আজকে যেটা বলেছেন আরেকজন আলোচক যেটা বলেছেন যে বিএনপি আসুক বা না আসুক 24শে জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, এটি একটি আমি মনে করি এটা দিবাস্বপ্ন। কারণ প্রধান বিরোধী দল বিএনপি অথবা 18 দলীয় জোটকে বাদ দিয়ে সাংবিধানিক দোহাইয়ের নামে নির্বাচন করাটা একটা আত্মঘাতী এবং আত্মহত্যা হবে এবং অতীতে এটা করে যখন এটা শেষ রক্ষা হয়নি, ভবিষ্যতে হবে না। আমার মনে হয় জাতিকে অনিশ্চিত অবস্থার মধ্যে না রেখে অপু উকিলের কাছে একটু যাই যে সরকার একেবারেই আগ্রহী নয় সংলাপের ব্যাপারে এবং সেটি 18 দলীয় জোট বুঝতে পারছে বলেই কোন ধরনের নির্বাচনকালীন সরকার নিয়ে তাদের রূপরেখা দেওয়ার ইচ্ছা নেই। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এই কথার মধ্যে বিকৃত আছে, কারণ এই দেশের মানুষ জানে মাননীয় প্রধানমন্ত্রী 3 মে তিনি সকালের একটি অধিবেশনে গণভবনে বিএনপিকে আহ্বান জানিয়ে বলেছিলেন যে আমরা সংলাপ যেখানে খুশি সেখানে আমরা করতে পারি, তবে সংসদ বেটার হয় এবং আপনাদের দাবি দাওয়াগুলো বলেন, আমরা আমাদের যথার্থ ছাড় দিয়ে আমরা একটি সমঝোতায় পৌঁছাবার চেষ্টা করব। কিন্তু তারপরে কি হয়েছিল সেই কথা আমি আর যেতে চাই না, সেটা এই বাংলাদেশের মানুষ জানে। তবে আমি জাহিদ চৌধুরী সাহেব কিছু কথা বলেছেন, আমি সেখানে যেতে চাই। তিনি বলেছেন যে মাননীয় স্পিকার তাত্ত্বিক কথা বলেছেন। আমি বলবো এটা উনি এ কথাটা ভুল বলেছেন, কারণ উনি সাংবিধানিক কথা বলেছেন। সংবিধানের আলোকে ওনাকে কথা বলতে হবে। আর আপনারা যেটা সংসদ নিয়ে বললেন সেখানে আমি একটু বলতে চাই যে সংসদ যদি
এ মাসে মানে সেপ্টেম্বরে কিছুদিন চালাবার পরে মুলতবি দেওয়া হয় এবং ঈদের পরে যদি আবার সংসদ খুলে যায় এবং বসে, সেক্ষেত্রে আমরা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনটা করে ফেলি তাহলে এটি শেষ সংসদ বসবে, সেটি বলা হয়েছে। আরেকটি কথা বলা হয়েছে যেটি যে আমাদের সংবিধান যে পরিবর্তন হলো কার কাছে জিজ্ঞেস করে, এটি উনি চার্জ করেছেন। আমি ওনাকে বলতে চাই যেটা আপনি জানেন যেটি একটি কোর্টের রায় রয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের রায় রয়েছে এবং সেই রায়ের আলোকে একটি কমিটি করে, যে কথাটি আবার পরেই আপনার জাহিদ চৌধুরী সাহেব বলেছেন, কাজেই জনগণকে জিজ্ঞেস করে, সকলকে জিজ্ঞেস করে, সব দলকে, সুশীল সমাজকে, সমাজের সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করে এবং দীর্ঘ সময় 10 মাস সেখানে সবাইকে সম্পৃক্ত করে সংবিধানটি চেঞ্জ করা হয়েছে। আমার মনে হয় জাহিদ চৌধুরী সাহেবরা সে আগে বন্দুকের নলের মুখে যেভাবে সংবিধান চেঞ্জ করা হতো সেটাই মনে করে এখানে উনি বলেছেন। কিন্তু জাহিদ চৌধুরী যেটি বলেছেন সেটি হচ্ছে যে 10 মাস ধরে যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সমস্ত সিদ্ধান্তগুলোকে আসলে একদিনের সিদ্ধান্তে পরিবর্তন করে ফেলা হয়েছে এবং সেই সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। এটাও বিকৃত কথা। আমরা এখন মিথ্যাচারের রাজ্যে বসবাস করছি, সত্য নির্বাসিত। কাজে উনি যেটি বলেছেন একেবারে ডাহা, এটি একটি অসত্য কথা, কারণ এটি সকলের মতামতের ভিত্তিতে, মাননীয় প্রধানমন্ত্রী নয় এবং সকলে সেই কমিটিতে কথা বলেছেন, যেটি পত্রিকায় বিভিন্ন সময় আমরা দেখেছি, তার ভিত্তিতে এটি করা হয়েছে। উনি আরেকটি কথা বলেছেন জরিপের কথা, অনেকেই জরিপের প্রসঙ্গটি এনেছেন। আমি